পদ্মা সেতুর শেষ স্ল্যাব বসছে আজ। পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে সড়কপথ। যান চলাচলের জন্য বাকি শুধু পিচ ঢালাই। এবার ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কম হলেও বেড়েছে মৃত্যুর হার। রোগীদের জটিলতা বেশি, লাগছে আইসিইউ। বরিশালে সংঘর্ষের ঘটনায় মেয়র সহ প্রশাসনের কর্মকর্তাদের বৈঠক। মামলা প্রত্যাহার ও সমঝোতার আশ্বাস উভয় পক্ষে। বিনিয়োগ নিয়ে চরম অনিশ্চয়তায় ই-অরেঞ্জের গ্রাহকরা। পুলিশ কর্মকর্তার যোগসাজশেই প্রতারণার অভিযোগ। এবং আফগানিস্তানে আটকে পড়া ২৭ বাংলাদেশিকে ফেরানো হচ্ছে এই সপ্তাহে। স্থিতিশীলতা ফিরলে দূতাবাস চালু। সকাল ৯টার বিরতিহীন সংবাদে স্বাগত। সাথে আছি সাফাদ্দিন ফরিদ। জানাচ্ছিলাম প্রধান শিরোনামগুলো, এবারে বিস্তারিত। পদ্মা সেতু প্রকল্পে নতুন এক মাইল ফলক পূরণ করতে চলেছে আজ। সেতুতে বসানো হবে সর্বশেষ রোডওয়ে স্ল্যাব। যানবাহন চলাচলের জন্য খুলে দিতে বাকি থাকবে শুধু পিচ ঢালাই। পদ্মা সেতু সহকারী প্রকৌশলী আহসানুল্লাহ মজুমদার শাওন জানান, সকাল নাগাদ সর্বশেষ স্ল্যাবটি বসানো হবে। এর মধ্যে মূল সেতুর ২৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ২৯১৪টি স্থাপন করা সম্পন্ন হয়েছে। বাকি মাত্র ৩টি স্ল্যাব বসানোর কাজ, যার মধ্যে রাতেই বসানো হয়েছে ২টি স্ল্যাব। ফলে ৬.১৫ কিলোমিটার সেতুতে পূর্ণাঙ্গ রূপ পেতে যাচ্ছে সড়কপথ। এর মধ্য দিয়ে সড়কপথে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত থেকে শরীয়তপুরের জাজিরা পর্যন্ত সেতুর উপর দিয়ে যানবাহন চলাচলের উপযুক্ত হবে। এ বিষয়ে আরও জানাতে এবার পদ্মা সেতুর প্রান্ত থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, শেষ স্ল্যাব বসানোর কাজের অগ্রগতি কতটুকু, সর্বশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, নানা চড়াই উচ্চাই পেরিয়ে কিন্তু সকল প্রতিবন্ধকতা কাটিয়ে আজ সড়ক পথে কিন্তু পদ্মা জয়ের দ্বার প্রান্তে রয়েছে পদ্মা সেতু। সেতুর কিন্তু ৪২টি যে পিলারে বসানো যে ৪১টি স্প্যান, সেখানে কিন্তু আপনি জানেন যে ২৯১৭টি রোডওয়ে স্ল্যাব বসানোর কথা রয়েছে, যার মধ্যে কিন্তু আপনার যে ২৯১৪টি স্ল্যাব কিন্তু এরই মধ্যে সেতুতে বসে গেছে। পাশাপাশি যে সবশেষ যে ১২ এবং ১৩ নাম্বার পিলারে যে স্প্যান 2F, সেখানে কিন্তু আপনার ৭১টি স্ল্যাব বসানোর কথা রয়েছে। সেখানে কিন্তু বাকি ছিল আর মাত্র ৩টি রোডওয়ে স্ল্যাব বসানোর কার্যক্রম। গত রাতে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি, ২টি স্ল্যাব কিন্তু বসানো সম্পন্ন হয়ে গেছে। বাকি যে একটি স্ল্যাব বসানোর কার্যক্রম রয়েছে, সেটি কিন্তু যে সেতুর যে নির্মাণ প্রকৌশলীরা রয়েছেন, তারা কিন্তু এরই মধ্যে তার সকল কার্যক্রম প্রস্তুতি কিন্তু শুরু করেছেন। অর্থাৎ বলা চলে যে ৯:৩০ থেকে কিন্তু সেই স্ল্যাবটি বসানোর কার্যক্রম শুরু হবে এবং ঘন্টা খানিকের মধ্যে হয়তো সেই স্ল্যাবটি কিন্তু বসানো সম্পন্ন হয়ে যাবে। এর মধ্য দিয়ে কিন্তু মুন্সিগঞ্জের যে মাওয়া প্রান্ত রয়েছে, সেখান থেকে শরীয়তপুরে জাজিরা প্রান্ত পর্যন্ত কিন্তু সড়ক পথে যে পদ্মা সেতুর যে যোগাযোগ ব্যবস্থা, সেটির কাজ কিন্তু সম্পন্ন হবে। এছাড়াও যদি আমি আপনাকে আরো বেশ কিছু তথ্য যদি জানিয়ে রাখি, যে পদ্মা সেতুতে কিন্তু যে জুলাই মাস পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি, যে ৮৭.২৫% কাজের অগ্রগতি কিন্তু হয়েছে। এছাড়াও কিন্তু মূল সেতুর কাজের অগ্রগতি এখন পর্যন্ত কিন্তু ৮৪.২৫% সম্পন্ন হয়েছে। অর্থাৎ মূল সেতুর কিন্তু কাজের যে অগ্রগতি, সেটি কিন্তু মাত্র ৫.৭৫% বাকি রয়েছে, সেটি বলা চলে। এছাড়াও আপনার যে রোডওয়ে যে স্ল্যাবগুলো রয়েছে, সেটি কিন্তু যে সড়ক পথে, সেটি কিন্তু আজকেই সম্পন্ন হয়ে যাবে। এর আগে কিন্তু যে চলতি বছরের ২০শে জুন কিন্তু আপনার যে রেলওয়ে স্ল্যাব যেগুলো রয়েছে, সেগুলো কিন্তু বসানোর কার্যক্রম আপনার সম্পন্ন করা হয়। এরপরে আসলে যে স্ল্যাবগুলো বসে গেলে পিচ ঢালাই সহ যে সেতুর যান চলাচলের জন্য খুলে দেওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি থাকে, নির্মাণ প্রকৌশলীরা কিন্তু সেই ধরনের যে কার্যক্রম, সেগুলোর কিন্তু বাস্তবায়ন করবে। অর্থাৎ যে রোডওয়ে স্ল্যাব বসানোর মধ্য দিয়ে কিন্তু আজকে সড়ক পথের পদ্মা
পদ্মা সেতুর যে যোগাযোগ ব্যবস্থার যে কিন্তু আজকে সম্পন্ন হচ্ছে। তবে আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে পদ্মা সেতুর যে সংশ্লিষ্ট প্রকৌশলীরা রয়েছে, আমরা কিন্তু তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা কিন্তু বলছেন যে আসলে নানা প্রতিবন্ধকতা কাটিয়ে কিন্তু পদ্মা সেতুর কাজ থেমে নেই, অর্থাৎ পদ্মা সেতু কিন্তু তার গতিতেই আসলে কাজ এগিয়ে যাচ্ছে এবং যত শীঘ্রই সম্ভব অর্থাৎ তাদের যে কর্মপরিকল্পনা অর্থাৎ সেই পরিকল্পনা অনুযায়ী আগামী বছর সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়ার জন্য তারা যে পরিকল্পনা নিয়েছেন, কাজের এই ধারা যদি অব্যাহত থাকে হয়তো সেটি আসলে সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব এবং আগামী বছরই এই সেতুটি হয়তো যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আসলে যে রোডওয়ে স্ল্যাব বসানোর কার্যক্রম তার এখনকার সবশেষ তথ্য। পদ্মা সেতুর সর্বশেষ রোডওয়ে স্ল্যাব বসানোর কাজের অগ্রগতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী। 2019 সালের তুলনায় এবার ডেঙ্গু আক্রান্ত কম হলেও বেড়েছে মৃত্যুর হার। এবছর 7,500 আক্রান্তের বিপরীতে মারা গেছেন 36 জন। বিষয়টিকে উদ্বেগজনক বলছে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসকেরা জানিয়েছেন এবার আইসিইউ বেশি প্রয়োজন হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীদের। এবছরের 7 জুলাই প্রথম একজনের মৃত্যু হয় ডেঙ্গুতে। এরপর ওই মাসে মারা যান আরও 11 জন। আর এ মাসে এ পর্যন্ত মারা গেছেন 24 জন। দেশি ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ ছিল 2019 সালে। আক্রান্তের সংখ্যা 1 লাখের বেশি আর মৃত্যু হয় 179 জনের। তবে এবছর আক্রান্তের সংখ্যা 8,000-এর বেশি হলেও মৃত্যুর হার তুলনামূলক বেশি। এমন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে 1,000-এর উপর রোগী কিন্তু ভর্তি ছিলেন। তো সেই জন্য আমরা মনে করি যে ডেঙ্গুর যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে কিন্তু অন্য যে কোনো সময়ের তুলনায় রোগীর সংখ্যা বেশি নয়, কিন্তু মৃত্যুর সংখ্যাটি বেশি। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখা গেছে বেশিরভাগ রোগীরই লাগছে প্লাটিলেট। অনেকের অবস্থা নাজুক হওয়ায় আইসিইউতে রাখতে হচ্ছে বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। তারা হয়তো শকের ফিচার নিয়ে বা তাদের আমরা দেখা যাচ্ছে বিপি পাচ্ছি না, পালস পাচ্ছি না, এই অবস্থায় আমাদের কাছে আসছে। তখন এই পেশেন্টগুলোর দেখা যায় ইনিশিয়ালি একটু আইসিইউ সাপোর্টের দরকার হয়, কারণ তখন একটু ইনিশিয়ালি ম্যানেজ করতে হয় পেশেন্টগুলোকে। তো এই পেশেন্টগুলো যদি এইভাবে জিনিসটা বুঝে যে আমার জ্বর হলে আমার পরীক্ষা করে এটা বুঝতে হবে যে আমার এটা কোভিডের জ্বর নাকি আমার ডেঙ্গুর কারণে জ্বরটা হচ্ছে, তাহলে পেশেন্টগুলো ম্যানেজ করা আমাদের জন্য আরও সহজ হবে এবং আইসিইউ সাপোর্টটা কম লাগবে তাদের। এবছর ঢাকা মহানগরীতে রোগীর সংখ্যা ছাড়িয়েছে 7,000। আক্রান্ত বিবেচনায় দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম নগরী। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ঢাকায় ডেঙ্গু ঝুঁকির 56টি এলাকা চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। উত্তরের 26 হটস্পটের মধ্যে মিরপুর এবং দক্ষিণে 30টি সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ যাত্রাবাড়ি। এডিসে লার্ভার ওপর জরিপ করে দেয়া হয়েছে এসব তথ্য। এরই প্রেক্ষিতে সিলেট সিটি কর্পোরেশন বলছে হটস্পটগুলোতে জোরদার করা হবে অভিযান। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 8,000। এ মাসেই শনাক্ত 5,383 জন। পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকার 98টি ওয়ার্ডে জরিপ চালায় স্বাস্থ্য অধিদপ্তর। রোববার প্রকাশ করা হয় প্রতিবেদন। 4,000 বাসাবাড়িতে জরিপ চালানো হয়েছে। এর মধ্যে 588টিতে এডিসে লার্ভা পাওয়া গেছে। ডেঙ্গুর সবচেয়ে বড় হটস্পট যাত্রাবাড়ি। মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর 8.20% যাত্রাবাড়ির। এরপর মিরপুর ও উত্তরায় ডেঙ্গুতে আক্রান্তের হার বেশি। ব্রুটো ইন্ডেক্সটা আমরা একটু বলছি, সেটা হচ্ছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আমরা ব্রুটো ইন্ডেক্স 26টি সাইটে বেশি পেয়েছি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 30টি সাইটে আমরা সবচেয়ে বেশি পেয়েছি। জরিপে দেখা গেছে ঢাকা উত্তরের মিরপুর, উত্তরা সহ 26টি এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি। এসব এলাকায় এডিস নিধনে অভিযানের জোরদারের কথা জানান মেয়র আতিকুল ইসলাম। এইসব জায়গাতে আরো বিশেষ গুরুত্ব দিতে হবে, বিশেষ করে হটস্পট 1, তারপরে হচ্ছে কোন কোন এলাকাতে 2, এবং তারপর হচ্ছে ওদের ঠিক মতন কাজ করছে কি না করছে এবং মনিটরিং করা। দক্ষিণ ঢাকায় যাত্রাবাড়ি, বাসাবো সহ 30টি এলাকায় ডেঙ্গুর প্রকোপ বেশি। ঝুঁকিপূর্ণ 5টি ওয়ার্ডে বিশেষ অভিযান চালাবে ডিএসসিসিও। আমাদের সর্বস্ব সক্ষমতা, আমাদের একাগ্রতা, আমাদের চেষ্টা, আমাদের সমস্ত কিছু দিয়ে আমরা সর্বোচ্চ পর্যায়ে আমাদের কাজ করেছি। 13 জন একজন সুপারভাইজার, 14 জন মানুষ প্রতিটা ওয়ার্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জরিপে দেখা গেছে এডিসের লার্ভা বেশি পাওয়া গেছে নির্মাণাধীন ও বহুতল ভবনে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 2 দিনে টিকা পেতে রাজধানীর কেন্দ্রগুলোতে কমেছে ভোগান্তি। SMS দেখিয়েই কোনো ঝামেলা ছাড়াই টিকা পাচ্ছেন টিকা প্রত্যাশীরা। এ বিষয়ে আরও জানাতে এবার জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।
বুদ্ধদেব, আজকে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে কতজনকে টিকা কর্মসূচির আওতায় আনা হবে এবং কোন কোন কোম্পানি টিকা দেওয়া হচ্ছে তাদেরকে? গতকালের যদি একটা পরিসংখ্যান দেই তাহলে কিন্তু এখানে 779 জনকে দ্বিতীয় ডোজের মডার্নার টিকা দেওয়া হয়েছে। এছাড়া সিনোফার্মের দেওয়া হয়েছে খুবই কম, 10 জনের মতো। আর 488 জনকে দেওয়া হয়েছে সিনোফার্মের প্রথম ডোজ, অর্থাৎ প্রায় 1100-র কিছু বেশি টিকা গতকালকে দেওয়া হয়েছে। আজকেও কিন্তু 1100 থেকে 1200 মানুষকে SMS পাঠানো হয়েছে বলে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। একটি যারা টিকা প্রত্যাশীরা যারা লাইনে দাঁড়িয়েছেন, রাত 12:30 1টার সময়ও তাদের SMS গেছে, অর্থাৎ তারা বলছেন যে সেই সময়টা তো ঘুমের সময় এবং সেই 1টা বা 1টার পরেও সেই সময়টা তো ঘুমের সময় এবং সেই 1টা বা 1টার পরেও কারো কারো রাত 1টায় যখন SMS-টা যায় তখন সকালে আবার টিকা নিতে আসা তাদের জন্য কিছুটা হলেও কষ্টকর বলে তারা জানাচ্ছেন। আরেকটি বিষয় যে এখানে শুধুমাত্র মডার্নার দ্বিতীয় ডোজের টিকা দেওয়া হয়েছে। আপনি জানেন যে অন্য অন্য কেন্দ্রে প্রবাসীদের টিকা দেওয়া হলেও এখানে প্রবাসীদের টিকা দেওয়ার কোনো ব্যবস্থা রাখা হয়নি। আর আরেকটি জিনিস হলো যে এইখানে টিকা SMS দেওয়া হয়েছে ঠিক আছে, কিন্তু বা খুব একটা ভিড় না থাকলেও এখানে একটি বিষয় হলো যে গত 17ই জুলাই যারা রেজিস্ট্রেশন করেছিলেন, অর্থাৎ 1 মাসেরও বেশি সময় পরে কিন্তু তারা SMS পাচ্ছেন। এখানকার যারা লাইনে দাঁড়িয়ে আছেন তাদের দাবি যে এই যদি বুথ সংখ্যা বাড়ানো যায় বা হাসপাতাল কর্তৃপক্ষ বা স্বাস্থ্য অধিদপ্তর যদি একটি ব্যবস্থা নেয় তাহলে কিন্তু তাদের এই 1.5 মাসের মতো যে অপেক্ষা করতে হচ্ছে সেটা থেকে তারা মুক্তি মিলবে তাদের। আরেকটি জিনিস যে এখানে সেকেন্ড ডোজের যে টিকাটা দেওয়া হচ্ছে সেখানে বেশিরভাগ মানুষকে কিন্তু 1 মাস পরে নেয়ার কথা থাকলেও দেখা যাচ্ছে যে 3 থেকে 4 দিন আগেই তারা SMS-টা পাচ্ছেন, অর্থাৎ 27 থেকে 28 দিনে তাদেরকে সেকেন্ড ডোজের টিকাটা দেওয়া হচ্ছে। আপনি টিকা কর্মসূচির আরও তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। এবারে করোনা ও টিকাদান কার্যক্রম নিয়ে আরও জানাতে বগুড়া থেকে যোগ দেবেন সহকর্মী আমিরুল লতিফ। আমিরুল, আজকে টিকাদান কর্মসূচির সার্বিক অবস্থা কেমন দেখছেন এবং জেলায় অ্যাস্ট্রাজেনেকার একটি টিকা সংকট ছিল, সেটির কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি? টিকাদান কর্মসূচি আসলে এখানে সরবরাহের উপর নির্ভর করছে। বগুড়া সহ গোটা উত্তরবঙ্গে যখন যে টিকার সরবরাহ আসছে তখন সেই টিকাগুলো দেওয়া হচ্ছে, যেগুলো যখন সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে তখন সেই টিকা দেওয়া সাময়িকভাবে বন্ধ করে দিচ্ছে কর্তৃপক্ষ। আমি আপনাকে একটু দেখাতে চাই, আমি এখন দাঁড়িয়ে আছি মোহাম্মদ আলী হাসপাতালের টিকাদান কেন্দ্রের সামনে। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে ভোর 6টা থেকে মানুষ টিকা দেওয়ার জন্য লাইন তৈরি করে এখানে অপেক্ষা করছে। তো এখানকার যে টিকা কার্যক্রম এখন চলছে, এইখানে সিনোফার্মা এবং অ্যাস্ট্রাজেনেকা এই দুটোর প্রথম এবং দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে বলে এখানকার যারা টিকা দিচ্ছে তারা আমাদেরকে জানিয়েছে এবং টিকার সাময়িক সংকট যেটি ছিল সেটি কেটে গেছে বলে আমাদেরকে জানিয়েছেন কর্মকর্তারা। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এইখানে যে পরিমাণ ভিড় ক্ষেত্রে এখানকার যারা ভলান্টিয়ার আছে তারা সব সময় চেষ্টা করছেন সেগুলো নিয়ন্ত্রণ করে যাতে যথাযথভাবে যারা প্রত্যাশী তাদেরকে টিকা দেওয়ার জন্য। আর সংকটের কথা যেটি বললেন সেটি আসলে সরবরাহের উপর নির্ভর করছে। কর্মকর্তারা বলছেন যখন তারা ঠিকঠাক মতো পাচ্ছেন তখন এই টিকাগুলো দিচ্ছে, যখন পাচ্ছেন না তখন তারা সাময়িক বন্ধ করছেন এবং পরবর্তীতে টিকা আসা মাত্রই তারা এই টিকা কার্যক্রমগুলো আবার চালু করছেন। তো এখানকার স্বাস্থ্যকর্মীরা আমাদেরকে যে প্রতিদিন 1000-এর বেশি 1100 থেকে 1200 টিকা প্রত্যাশীকে তারা টিকা দিয়ে যাচ্ছেন এবং যারা SMS পাচ্ছেন শুধু তাদেরকেই টিকাগুলো দেওয়া হবে। আর অন্য কোনো টিকা এখনো পর্যন্ত যারা SMS পাচ্ছেন না তাদেরকে তারা নিবৃত্ত করছেন টিকা নেওয়া পর্যন্ত। যেটি জানা গেছে যে শুধু বগুড়া সদরেই প্রায় 60,000-এর বেশি টিকা দেওয়া হয়েছে, এরকমটি আমাদেরকে জানিয়েছেন কর্মকর্তারা। তো এই ছিল টিকার সব শেষ অবস্থা বগুড়া থেকে। বগুড়া থেকে করোনার টিকাদান কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল লতিফ।
খাগড়াছড়িতে করোনা সংক্রমিত রোগীদের অক্সিজেনের চাহিদা মেটাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন। হাসপাতালের পাশাপাশি ঘরে থেকে অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন। ঘরে থেকে চিকিৎসা নিয়ে অধিকাংশ রোগীদের অক্সিজেনের সেবা পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্যরা। হটলাইন নম্বরে কল পাওয়া মাত্রই স্বেচ্ছাসেবকেরা ছুটছেন রোগীর কাছে। করোনায় অনেক রোগী হাসপাতালের পাশাপাশি চিকিৎসা নিচ্ছেন বাড়িতে বসেই। আর আক্রান্ত সেসব রোগীদের অনেক সময় লাগছে অক্সিজেন সেবা। আক্রান্ত যেসব রোগীদের অক্সিজেন লাগছে তাদের সিলিন্ডার সেবা পৌঁছে দিচ্ছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের এক ঝাঁক স্বেচ্ছাসেবক। 24 ঘন্টা এই সেবা দিতে প্রস্তুত প্রশিক্ষণপ্রাপ্ত রেড ক্রিসেন্টের 15 যুব সদস্য। হটলাইন নাম্বারে কল দিলেই পৌঁছে যাচ্ছে এই সুবিধা। এলাকা থেকে কল আসে যে ওনাদের অক্সিজেন সার্ভিস প্রয়োজন, তো আমরা সেখানে দ্রুত ওনাদের অক্সিজেন সেবাটা দেওয়ার জন্য চেষ্টা করি। মানুষজনকে সেবা দিতে পারে আমাদের কাছে খুব ভালোই লাগতেছে। যারা একেবারে হাসপাতাল আসা পর্যন্ত আসতে পারে না বা অক্সিজেনের ঘাটতি থেকে যায়, তাদের জন্য জরুরি ভিত্তিতে আমরা এই সেবাটা দিয়ে থাকি। আমাদের একটা হটলাইন নাম্বার আছে, আমাদের একটা মোবাইল আছে এবং হটলাইন নাম্বার 24 ঘন্টা আমাদের 6 জন ভলান্টিয়ার এটা ডিউটি করে। শুধু অক্সিজেন সেবাই নয়, মহামারী করোনার সংকটে শুরু থেকে সম্মুখ সারির অন্য পেশাজীবীদের সাথে বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছেন তারা। খাগড়াছড়িতে যে পরিমাণে করোনা রোগী বাড়ছে সেটার তুলনায় আমাদের লজিস্টিক সাপোর্ট খুবই কম, অক্সিজেন সাপোর্টও কম। এটার জন্য আমরা হেডকোয়ার্টার্সকে জানিয়েছি, হেডকোয়ার্টার্স আশা করি এই বিষয়ে সাড়া দিবেন। গত 13 জুলাই 5টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে খাগড়াছড়িতে শুরু হয় বিনামূল্যে অক্সিজেন সেবার এই কার্যক্রম। আপাতত পৌরসভায় চালু থাকলেও সেবার পরিধি বাড়ানোর কথা বলছে সংগঠনটি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বরিশালের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মেয়র সহ প্রশাসনের কর্মকর্তাদের বৈঠক হয়েছে। আলোচনায় মামলা প্রত্যাহার সহ সমঝোতার আশ্বাস দিয়েছে দুপক্ষই। রোববার রাত 9টা থেকে রাত 11:15 পর্যন্ত এই বৈঠক অনুষ্ঠিত হয়। সমঝোতা বৈঠকে বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট AKM জাহাঙ্গীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, প্যানেল মেয়র গাজী নাইমুল হোসেন লিটু সহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট AKM জাহাঙ্গীর অচিরেই সব সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন। আফগানিস্তানে আটকে পড়া 27 বাংলাদেশিকে ফেরানো হচ্ছে এ সপ্তাহেই। আর দেশটিতে স্থিতিশীলতা ফিরলে ও নিরাপত্তা নিশ্চিত হলে কাবুলে আবারও চালু হবে দূতাবাস। এছাড়াও ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি না থাকায় দেশটির সঙ্গে আপাতত শুরু হচ্ছে না উড়োজাহাজ চলাচল। আফগানিস্তানের সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে তালেবান। অন্যদিকে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় দেশ ছাড়তে মরিয়া অনেক আফগান সহ নানা দেশের নাগরিকরা। এরই মধ্যে 3 বাংলাদেশিকে ফিরিয়ে আনা হলেও আটকে পড়েছেন 27 জন। তাদের 18 জন কাবুলে আর 6 জন আছেন পাকিস্তান সীমান্তবর্তী শহর জালালাবাদে। আরেকজন আছেন মাজার-ই শরীফে। বাকি 3 জন কয়েদি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, সেখানে থাকা বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে। যে কয়েকজন বাংলাদেশি আটকে আছেন, আমরা ভেরি হোপফুল যে তারা খুব শীঘ্রই বাংলাদেশে ফেরত আসতে পারবেন। আমরা থার্ড পার্টির সাথে অন্যান্য কিছু মানুষের সহায়তায় আমরা অনেক দূরে গিয়েছি। আমরা আশা করছি এ সপ্তাহেই তারা ফিরে আসতে পারবেন। আফগানিস্তানের জনসমর্থন সরকার গঠন হলে বাংলাদেশ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলেও জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বলছে, আঞ্চলিক স্থিতিশীলতার জন্যই আফগানিস্তানে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত দেখতে চায় ঢাকা। একটা স্টেবল আফগানিস্তান, সিকিউর আফগানিস্তান যদি প্রেজেন্ট করতে পারে, যারাই থাকুক না কেন, ইনক্লুসিভ যদি হয় সেটা, তাহলে অবভিয়াসলি আমাদের তো বাকি সব সার্ক দেশেই আমাদের দূতাবাসও আছে, তো এখানে আমাদের ছিল না মানে রিওপেনিংয়ের বিষয় আর কি। এটা সেই পর্যায়ে আসলে পরে তখন অবশ্যই চিন্তা করব। এদিকে জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সহ কক্সবাজারের স্থানীয়দের জন্য টিকা চাওয়া হয়েছে। আর ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি না থাকায় আপাতত দেশটির সঙ্গে বিমান চলাচল শুরু হচ্ছে না। ওরাও ভিসা টিসা কিন্তু দিচ্ছে তাদেরকে, তাই না? তো সুতরাং ইটস এ ম্যাটার অফ ডেজ। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
কক্সবাজারের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আজ। জেলা জজ আদালতে আজ থেকে 25শে আগস্ট পর্যন্ত মামলার বাদীসহ 15 জনের সাক্ষ্য নেওয়া হবে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলম জানান, গত 26, 27 ও 28শে জুলাই এই মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারিত থাকলেও করোনায় আদালত বন্ধ নির্ধারিত তারিখে সাক্ষ্য গ্রহণ সম্ভব হয়নি। গেল বছরের 31শে জুলাই টেকনাফের শামলাপুর চেকপোস্টে গাড়ি তল্লাশিকে কেন্দ্র করে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় নিহতের বোন বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক ইনচার্জ লিয়াকত আলী ও টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস সহ 9 পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেন। বর্তমানে মামলার মোট আসামি 15 জন, সবাই রয়েছেন কারাগারে। পদ্মা, ব্রহ্মপুত্র ও যমুনা সহ 5টি নদীর পানি 8টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। আগামী কয়েকদিন দেশের উত্তর ও মধ্যাঞ্চলের আরও নতুন নতুন এলাকা বন্যা কবলিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। গত কয়েকদিন ধরেই বাড়ছে নদ নদীর পানি। গোয়ালন্দ কুমারখালীতে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। প্লাবিত হয়েছে রাজবাড়ী ও ফরিদপুরের নিম্নাঞ্চল। উজানের পানি বেড়ে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি আরও বাড়তে পারে। আগামী 24 ঘন্টায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। ব্রহ্মপুত্র, যমুনা, গঙ্গা, পদ্মা এবং গড়াই নদী অববাহিকার বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করার কারণে একটি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষ করে দেশের মধ্যাঞ্চল এই মুহূর্তে বন্যার জন্য একটু ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতি আগামী আরও কিছুদিন 3-4 দিন অব্যাহত থাকতে পারে। কুড়িগ্রামের ধরলা নদীর পানি আরও বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। ব্রহ্মপুত্র, যমুনা নদীর পানি পুনরায় আবার বৃদ্ধি পাওয়ার একটা আশঙ্কা আছে। সেই ক্ষেত্রে দেশের মধ্যাঞ্চল সহ দেশের উত্তরাঞ্চলেও অনেক নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে। গড়াই নদী বিপদসীমা অতিক্রম করার কারণে কুষ্টিয়ার বিভিন্ন অংশে নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে এবং এই পরিস্থিতি আগামী আরও কিছুদিন 3 থেকে 4 দিন আরও অবনতি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য বলছে, এবছর বড় ধরনের বন্যার শঙ্কা নেই। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে স্থগিত স্থানীয় সরকার ও উপনির্বাচন করার সিদ্ধান্ত নিতে আজ নির্বাচন কমিশনের বৈঠক। সিলেট 3 আসনের উপনির্বাচন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। সিদ্ধান্ত হতে পারে কুমিল্লা 7 আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণার তারিখ। এছাড়াও স্থগিত থাকা প্রথম ধাপের 167টি ইউনিয়ন পরিষদ ও 9 পৌরসভার ভোট গ্রহণের তারিখ নির্ধারণ হবে বৈঠকে। মার্চের 11 তারিখে সিলেট 3 আসন শূন্য হয়। করোনা মহামারীর কারণে কয়েক দফা পিছিয়ে 28 জুলাই ভোট গ্রহণের কথা ছিল। তবে আসনটিতে ভোট গ্রহণ 5 আগস্ট পর্যন্ত স্থগিত করেছিল হাইকোর্ট। সংবিধান অনুযায়ী 7 সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচন করার সময় আছে। এমন অবস্থায় ভোটের তারিখ নির্ধারণ করবে কমিশন। সাংবিধানিক বাধ্যবাধকতায় 30 জুলাই শূন্য হওয়া কুমিল্লা 3 আসনে উপনির্বাচন 27 অক্টোবরের মধ্যে করতে হবে। সেই হিসেবে নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত হতে পারে ইসির বৈঠকে। প্রথম ধাপে স্থগিত হওয়া 167 ইউপি ও 9 পৌরসভার ভোট গ্রহণের তারিখ ঠিক হওয়ার কথা কমিশন বৈঠকে। এছাড়া দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন নিয়েও আলোচনা হবে। আমাদের সিলেটের একটা নির্বাচন, সেই নির্বাচনটা স্থগিত হয়ে আছে, সেটা আমরা সম্ভবত যত শীঘ্র পারি করার জন্য আমরা উদ্যোগ নেব। এছাড়াও আরেকজন মাননীয় সংসদ সদস্য মারা গেছেন এতে কুমিল্লার, ওটাও আমরা করার জন্য হতেছে নিব, প্রয়োজনীয় উদ্যোগ নেব। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন আলোচ্যসূচিতে না থাকলেও চলতি মেয়াদে নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। আগামী জানুয়ারিতে হতে পারে নারায়ণগঞ্জ সিটি নির্বাচন। আমাদের কমিশনের সময়ে এটা হতেছে এর মেয়াদকাল শেষ হয়ে যাবে। তো অন্য কোনো যদি ঝামেলা না হয়, আবার যদি লকডাউন বা অন্য কোনো পরিস্থিতি না সৃষ্টি হয়, তাহলে পরে অবশ্যই আমরা আলোচনা করে একটা সিদ্ধান্ত, কমিশন সিদ্ধান্ত নেবে। স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি।
নির্বাচন কমিশনের আশা আগামী সবগুলো নির্বাচনে অংশ নেবে দলটি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশি জাপানি এক দম্পতি 2 সন্তানকে ভিকটিম সাপোর্ট সেন্টারে হেফাজতে রেখেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। আজ সকালে তাদের আদালতে হাজির করা হবে। রোববার রাতে রাজধানী তেজগাঁওয়ের সাপোর্ট সেন্টারে পুলিশি হেফাজতে রাখা হয়, তবে তাদের ফুফু দাবি করেন নির্দেশ অমান্য করে পুলিশ জোর করে বাসা থেকে তুলে নিয়ে এসেছে। সিআইডি বলছে শিশু দুটির বাবা আদালতে হাজির না করে আত্মগোপনে যাওয়ার তথ্যেই হেফাজতে নেওয়া হয়। সোমবার সকালে আদালতে হাজির করা হবে বলেও জানিয়েছে সিআইডি। এদিকে বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক স্বামী শরীফ ইমরানের কাছ থেকে নিজের 2 সন্তানকে ফিরে পেতে জাপানি নাগরিক ডক্টর নাকানো এরিকোর রিটের শুনানি শেষে 2 সন্তানকে 31 আগস্ট হাজির করতে গত বৃহস্পতিবার নির্দেশ দেয় হাইকোর্ট। 31 তারিখ আমাদের কোর্ট দেওয়া হয়েছে, আমাদেরকে কেন রাতের অন্ধকারে এইভাবে তুলে আনা হলো? 31-এ আমরা কোর্টে যেতাম, আমাদের বাচ্চা বলতো বাচ্চা কার সাথে থাকে, সম্মানের সাথে এটা আমরা মেনে নেব, দেশের আইন। আমাদের কাছে তথ্য ছিল যে 31 তারিখে সেখানে তারা উপস্থিত হবে না, এসকেপ করতে পারে। হ্যাঁ, বাচ্চাটা এতদিন ধরে 7 মাস ধরে মায়ের কাছ থেকে চলে আসছে, এর মধ্যেও খুব নাটকীয় ভঙ্গিমায় তার মায়ের সাথে তার বাবা ইমরান শরীফ দেখা করে দিয়েছে। তাদের এখান থেকে কিন্তু একটা ইয়া ছিল যে এই বাচ্চা দুটোকে আর কি কন্যা শিশু দুটোকে উপস্থাপন করা হবে কিনা, এই তথ্যের ভিত্তিতেই আজকে আমরা যখন খোঁজাখুঁজি করে পাই, এই জন্য আমরা তাদেরকে আমাদের এনোরেক্সিয়ায় মৃত্যু হওয়া রাজধানীর বনশ্রীর আইডিয়াল স্কুলের 10ম শ্রেণীর ছাত্র আহনাফ স্কুলে বুলিংয়ের শিকার হয়েছিল কিনা তা তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি বুলিং থেকে শিক্ষার্থী সুরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তাও জানতে চাওয়া হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। বনশ্রীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আজওয়াদ আহনাফ করিম গত বছরের জুলাইয়ে তার ওজন ছিল প্রায় 90 কেজি। পরে ডায়েট করে 6 মাসে 30 কেজি ওজন কমায় সে। চিকিৎসকরা জানান অ্যানোরেক্সিয়া রোগে ভুগছিল ওই কিশোর। এরই মধ্যে নিউমোনিয়ায় আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় 25 জুন। এরপর দিনই মৃত্যু হয় তার। পরে গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায় অতিরিক্ত ওজনের কারণে স্কুলে শিক্ষক সহপাঠীদের বডি শেমিং ও বুলিংয়ের শিকার হতো আহনাফ। এর প্রতিকার চেয়ে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ। বুলিংয়ের আসলে সূচনাটা হয় কিন্তু স্কুল লেভেল থেকেই। তো আমাদের শিশুকাল থেকে যদি আমাদের বাচ্চারা বুলিংয়ে অভ্যস্ত হয়ে যায়, তো তারা পরবর্তীতে আরও বড় বড় ধরনের ক্রাইম করতে তাদের বাধ্য হয়। 23% ছাত্রছাত্রী কিন্তু বুলিংয়ের শিকার বলে এরকম একটা রিপোর্ট এসেছে। রোববার শুনানি নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা ও উদাসীনতা কেন বেআইনি হবে না জানতে চেয়েছে হাইকোর্ট। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং রোধে নীতিমালা তৈরি করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে দেওয়া হয়েছে রুল। বুলিং ব্যাপারটা বুলিমিয়া এবং বিভিন্ন নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বাচ্চাদের মধ্যে হচ্ছে, এটা নিতে পারছে না, এটার জন্য তদন্ত করা হয়। এর আগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রীর আত্মহত্যার ঘটনায় হাইকোর্টের আদেশে শিক্ষা প্রতিষ্ঠানে বুলিং রোধে খসড়া নীতিমালা প্রণয়ন করে দাখিল করা হয়। সেটি এখন চূড়ান্তের অপেক্ষায় রয়েছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ই কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন গ্রাহকেরা। অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার যোগসাজশেই প্রতারণার ছক, আর সেই পুলিশ কর্মকর্তার ই-অরেঞ্জে লেনদেনের তথ্য এসেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের কাছে। এরই মধ্যে 1100 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মালিক মেহজাবিন সহ 3 কর্মকর্তা রয়েছেন কারাগারে। পুলিশ বলছে ছাড় দেয়া হবে না কাউকেই। গ্রাহকের অভিযোগ, প্রতারণার নিপুণ ছক একেই বাজারে এসেছিল ই কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ। দায় এড়াতে মালিকানা পরিবর্তন করে পণ্য সরবরাহ বন্ধ রাখায় দিশাহারা গ্রাহকরা। কোটি টাকা 1 লক্ষ গ্রাহকের যে এখন পড়ে আছে অনিশ্চয়তার ভিতরে, আসলে সবার, আমি গ্রাহক এবং যত বাংলাদেশে যত গ্রাহক আছে সবার একটাই কথা যে ভাই আমার টাকা কি হবে। বনানী থানার তদন্ত ওসি শেখ সোহেল রানা এটার হলো মাস্টারমাইন্ড, কারণ সে জানে বাংলাদেশে কোন আইনের কোন ধারা কিভাবে কি করতে পারবে, ঠিক আছে, সেই জন্য সে তার বোনকে দিয়ে এই কোম্পানিটা পরিচালনা করছে। হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। অভিযোগের তীর বনানী থানার ওসি তদন্ত সোহেল রানার দিকে, কেননা তিনি ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিনের ভাই। তথ্য মিলেছে মার্চ মাসে ই-অরেঞ্জের একটি অ্যাকাউন্ট থেকে 25 লাখ টাকা নিয়েছেন সোহেল রানা।
25 লাখ টাকা আমি আমার বন্ডে তুলে দিয়েছিলাম। ও আমার যে চেকটা দিয়েছিল আমি তুলে দিয়েছি। আমি তো পুলিশে চাকরি করি, আমি জানি যে এই ব্যবসার ভবিষ্যৎটা কি। আমি আমার বন্ডে অনেকবারই নিষেধ করছি যে এই ব্যবসা, তখন সে কিন্তু আমার বলতে বিক্রি করে দিচ্ছে। আমি আর এত কিছু ঘাটতে চাই নাই ভাই। পুলিশ বলছে ই অরেঞ্জে জালিয়াতির সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। টাকাটা গ্রাহকের কাছ থেকে গ্রহণ করার পরে মালিক প্রতিষ্ঠানের কাছে আসে কিনা অথবা তাদের দালালদের মাধ্যমে টাকাটা আসছে কিনা এটা তদন্তের মাধ্যমে প্রমাণিত হবে। প্রমাণিত হওয়ার পরে কোন কোন অ্যাকাউন্টে ঢুকছে সেটাও আমরা যাচাই বাছাই করে দেখব। এই প্রক্রিয়ার সাথে যারাই জড়িত থাকবে, যাদের বিরুদ্ধে অভিযোগ থাকবে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। গ্রাহকের করা 1100 কোটি টাকা আত্মসাৎ মামলায় কারাগারে আগের মালিক সোনিয়া ও তার স্বামী মাসুকুর রহমান এবং সিওও আমানুল্লাহ চৌধুরী, কিন্তু বর্তমান মালিকানা নিয়েও আছে ধোঁয়াশা। গ্রেপ্তারের আগে আমানুল্লাহ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে বলেন তিনি জানেন না ই অরেঞ্জের বর্তমান মালিক কে। যদি ওই মালিকের ছেড়েই দিত সাকসেসফুলি, মানে যারা প্রিভিয়াস মালিক আছে আর যারা যদি কেউ নতুন নিত, এটা কি চুরি করে নেওয়ার মতো কোনো জিনিস? আর বেশি কিছু জানি না, আপনারাও যতটুকু জানেন। আমি একজন কর্মচারী, আমার জানারও তো একটা লিমিটেশন আছে। ই অরেঞ্জের টাকা আত্মসাৎকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজস্বের গোজামিলে তথ্য দেওয়ার ধারা থেকে বের হতে পারছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। প্রতিবছর প্রকৃত আয়ের চেয়ে বেশি আয় দেখিয়ে বাহবা নেওয়ার চেষ্টা করে সংস্থাটি, তবে এবার তারা প্রকৃত আয়ের চেয়ে কম হিসাব দেখিয়েছে। সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতি থেকে পাওয়া তথ্যে দেখা গেছে গত অর্থবছরে আয়কর ও আমদানি শুল্ক কম দেখিয়ে ভ্যাট আদায় বেশি দেখিয়েছে এনবিআর। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর হিসেবে 2020-21 অর্থ বছরে ভ্যাট আদায় হয় 97,507 কোটি টাকা, আমদানি শুল্কে আয় 77,150 কোটি ও আয়করে 85,224 কোটি টাকা। সব মিলিয়ে আয় প্রায় 2,60,000 কোটি টাকা, আর প্রবৃদ্ধি 20 ভাগের বেশি। কিন্তু সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতি আইবাস প্লাস প্লাসের তথ্যের সাথে এনবিআর এর তথ্যের কোনো মিল নেই। অর্থ মন্ত্রণালয়ের হিসাব মহানিয়ন্ত্রক পরিচালিত এই ব্যবস্থার তথ্য বলছে গত অর্থ বছরে ভ্যাট আদায় হয় 93,688 কোটি টাকা, অর্থাৎ এনবিআর বেশি দেখিয়েছে 3,819 কোটি টাকা। তবে আমদানি শুল্ক ও আয়কর আদায় কম দেখিয়েছে এনবিআর। এই দুই খাতে আয় কম দেখানো হয় 6,500 কোটি টাকা। হিসাবের যে খাতগুলো আছে এবং খাতগুলো হচ্ছে কতগুলো কোড ভিত্তিক খাত, দেখা যাচ্ছে যে এখানকার কোডের টাকা ওইখানকার কোডে চলে গেছে, বাট সরকারের খাতেই আছে, টাকাটা সরকারের ঘরে আছে। সেইটা নিয়ে এক ধরনের ভুল বোঝাবুঝি আছে বাইরের মানুষদের মধ্যে। আমার মনে হয় যে এটার অবসান হওয়া উচিত, টাকাটা সরকারের খাতেই যাচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন সমন্বিত বাজেট ও হিসাব সংরক্ষণ পদ্ধতির হিসাবই চূড়ান্ত, কারণ ব্যাংকের মাধ্যমে টাকা সরকারি কোষাগারে জমা হওয়ার পরই এ ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয়। এছাড়া অর্থ মন্ত্রণালয় এই হিসাবই গ্রহণ করে। সিএজির অ্যাকাউন্টে হচ্ছে আসল তথ্য, মানে সত্যিকারের অর্থে কত টাকা সরকার নেট পেয়েছে। এনবিআর এর অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে ওই এটা নিয়ে নেয়, মানে গ্রস রেভিনিউটা কালেক্ট হয়ে যায়, পরবর্তীতে ওইটা ডিডাকশন হয়ে যায়। তো একজন হয়তো একটু বেশি টাকা দিল, পরের জন হয়তো সে টাকা ডিডাক্ট করে নিল, ভ্যাটের ক্ষেত্রে বিশেষ করে। তো তখন একটু পার্থক্য হয়ে যায় অনেক সময়। গত অর্থ বছরে এনবিআর এর আয়ের সংশোধিত লক্ষ্য ছিল 3,01,000 কোটি টাকা। লক্ষ্যমাত্রার 13% পূরণ করতে পারেনি সংস্থাটি। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উৎক্ষেপণের 3 বছরেও টেলিভিশন ও বেতার পরিচালনা ছাড়া যোগাযোগে তেমন কোনো কাজে লাগানো সম্ভব হয়নি বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটকে। তবে শিগগিরই ব্যাংক নেটওয়ার্ক ও সীমান্তে নজরদারি বাড়াতে স্যাটেলাইট ব্যবহার করা হবে বলে জানিয়েছেন স্যাটেলাইট কোম্পানিটির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ। পুরোদমে এটি ব্যবহার করতে আরও সময় লাগবে বলেও জানান তিনি। 2018 সালের 11 মে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করা হয়। তবে 2019 সালের অক্টোবরে দেশের সব টেলিভিশন চ্যানেল সংযুক্ত করে এর আনুষ্ঠানিক ব্যবহার শুরু। উৎক্ষেপণের 15 বছর পর্যন্ত বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট ব্যবহারের সুযোগ থাকলেও শুধু রেডিও টেলিভিশন ছাড়া যোগাযোগের ক্ষেত্রে তা ব্যবহার করা সম্ভব হয়নি। তবে শিগগিরই 2টি ব্যাংকের শতাধিক এটিএম বুথ স্যাটেলাইটের আওতায় আসছে বলে জানায়
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। সাইবার সিকিউরিটি সমস্যা এবং ফাইবার অপটিক্যাল কেবলের কাটাকাটি সমস্যা, এইটা থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক ব্যাংক আমাদের কাছে অ্যাপ্রোচ করেছে যে তারা আমাদের স্যাটেলাইটের মাধ্যমে সার্ভিস নিতে চায়। তো ওই দিকে আমরা আগাচ্ছি এখন। এছাড়াও দেশের সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট ব্যবহার করবে বিজিবি। সেই সঙ্গে ভাষাঞ্চরে বেশ কিছু সিসিটিভি ক্যামেরা সংযুক্ত করে প্রাথমিকভাবে নজরদারি কাজ করা হচ্ছে বলেও জানান তিনি। ওই সমস্ত এলাকাতে কোনো ফাইবার অপটিক্যাল কেবলও যায় না, কোনো কারেন্টও যায় না, কোনো কিছু যায় না, কোনো রিমোট এরিয়া। তো সেইখানে আমরা আশা করছি যে আমাদের স্যাটেলাইটের মাধ্যমে ওইখানে সার্ভিলেন্স স্টেশন বসিয়ে 24 ঘন্টা, রাত দিন 24 ঘন্টা আমরা করতে পারবো। করোনার কারণে কিছুটা হলেও ধীরগতি এসেছে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট ব্যবহারের বিস্তারে। তবে দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে টেলিমেডিসিন সেবা ছড়িয়ে দিতে কাজ চলছে বলেও জানায় বিএসসিএল। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না দোহাজারী কক্সবাজার রেললাইন প্রকল্পের কাজ। ভূমি অধিগ্রহণে বাড়তি সময় লাগায় আর করোনার কারণে সময়মতো নির্মাণ উপকরণ আনতে না পারায় প্রকল্পের মেয়াদ 2 বছর বাড়াতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। তবে দ্বিতীয় দফায় মেয়াদ বাড়লেও খরচ বাড়বে না বলে দাবি প্রকল্প কর্মকর্তাদের। 2018 সালে শুরু হয় চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন প্রকল্পের কাজ। প্রকল্পের জমি অধিগ্রহণের পর মাটি ভরাট আর সেতু নির্মাণের কাজ এখন শেষ পর্যায়ে। কক্সবাজার পর্যন্ত 8টি স্টেশন নির্মাণ শুরুর পাশাপাশি এখন চলছে রেললাইন বসানোর কাজ। সরকারের অগ্রাধিকারে থাকা এই প্রকল্পের কাজ এরই মধ্যে শেষ হয়েছে 61%। আগামী বছরের জুনের মধ্যে বাকি কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে এসে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। প্রকল্পের পরিচালক জানিয়েছেন, করোনার কারণে প্রায় 1 বছর ধরে ধীরগতিতে চলছে কাজ। এছাড়া বিভিন্ন দেশ থেকে নির্মাণ উপকরণ এবং বিদেশি শ্রমিকও যথাসময়ে আনা সম্ভব হচ্ছে না। এজন্য প্রকল্পের মেয়াদ আরও 2 বছর বাড়াতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এখন যে সময়সীমা আমরা ধরে নিচ্ছি যে 23শে জুনের মধ্যে আমাদের সব কাজ শেষ হয়ে যাবে। আর আরেকটা বছর আমরা হাতে রেখেছি যে ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড, কোনো ডিফেক্টিভ থাকলে সেগুলো যেন আমরা মেক গুড করতে পারি। 2022 সালের জুনে শেষ হওয়া প্রকল্পের মেয়াদ 2 বছর বাড়ানোর প্রস্তাব করা হলেও পরবর্তী 1 বছরের মধ্যে কাজ শেষ করতে আশাবাদী রেলওয়ে। আর সময় বাড়ানো হলে ব্যয় বাড়বে না বলেও দাবি প্রকল্প পরিচালকের। আমার টেন্ডারগুলো খুব কম্পিটিশন হয়েছিল, তো টেন্ডারে ওরা লেসে করেছে ঠিকাদার, এই জন্য আমার এখানে আর বাড়বে না কাজের, মানে আমার ব্যয় বাড়বে না। 18,034 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন হলে যাতায়াত সুবিধার পাশাপাশি গতি আসবে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের অর্থনীতিতে। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বিশ্বে একদিনে 8,200 মানুষের মৃত্যু হয়েছে করোনায়। নতুন করে রোগী শনাক্ত হয়েছে 4.5 লাখেরও বেশি। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি 44,43,000 ছাড়ালো, আর মোট আক্রান্ত 21,25 লাখের বেশি। একদিনে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইন্দোনেশিয়াতে, মারা গেছে 1030 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 36,000 রোগী শনাক্ত হয়েছে ইরানে, মারা গেছেন 684 জন। এদিকে বিশ্বের রোববার দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে মেক্সিকোতে, মারা গেছেন 850 মানুষ। রাশিয়ায় রোববার 762 জন মারা গেছেন। যুক্তরাজ্যে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। গত 24 ঘন্টায় 32,000-এরও বেশি রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। মার্কিন সেনা প্রত্যাহারের পরপরই আফগানিস্তানে প্রভাব বিস্তার করতে শুরু করতে মরিয়া চীন। শুধু বিনিয়োগ নয়, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটেও তাতে সুবিধা দেখছে বেইজিং। এতে মধ্য এশিয়ায় চীনা প্রভাব বাড়বে বহুগুণে। এরই মধ্যে তালেবান নিয়ন্ত্রিত আফগানিস্তানে বিপুল বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীন। 1996 সালে তালেবান প্রথম আফগানিস্তানের ক্ষমতায় এলে তাদের স্বীকৃতি দেয়নি চীন। এমনকি বহু বছর সেখানে দূতাবাসও বন্ধ রাখে বেইজিং। এবারও উইঘুর প্রশ্নে তালেবান চীনের বিরুদ্ধে যেতে পারে এমন আশঙ্কা ছিল দেশটির। জুলাইয়ে এ নিয়ে বেইজিংয়ের উদ্বেগে তালেবান জানিয়ে দেয়, আফগানিস্তানের মাটি চীনের বিরুদ্ধে ব্যবহার করা হবে না। বিনিময়ে আফগানিস্তানের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ না করা সহ স্থিতিশীলতা ফেরাতে সহায়তার ঘোষণা দেয় বেইজিং। 15ই আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই তালেবানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করার ইচ্ছার কথা জানায় চীন। তবে চীনের এই ভূমিকায় দুশ্চিন্তায় পশ্চিমা বিশ্ব।
বিশ্লেষকেরা মনে করছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চীনকে আফগানিস্তানে বন্ধুসুলভ শাসক গোষ্ঠী তৈরিতে পরিচিত করেছে। এই সঙ্গে শক্তিধর রাষ্ট্র হওয়ার দৌড়ে এগিয়ে থাকতে চায় বেইজিং। আফগানিস্তানের সঙ্গে চীনের সীমান্ত ৭৬ কিলোমিটারের। এর পাশে বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের করিডোর। এই প্রকল্পে ঋণ দিয়ে ওই অঞ্চলে প্রভাব বিস্তার করতে চাইছে শি জিনপিং সরকার। এছাড়া পাকিস্তানে এই প্রকল্পে $৬০ বিলিয়ন বিনিয়োগ আছে চীনের। এর নিরাপত্তায় স্থিতিশীল আফগানিস্তান চায় তারা। আফগানিস্তানে চীনের অর্থনৈতিক স্বার্থ জড়িত। দেশটির তেলের খনিতে অনুসন্ধান চালানোর কাজ এরই মধ্যে পেয়েছে বেইজিং। এছাড়া সেখানে থাকা দুর্লভ খনিজ সম্পদের নিয়ন্ত্রণ পেলে কম্পিউটার চিপ তৈরিতে আরও এক ধাপ এগিয়ে যাবে চীন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন আফগানিস্তান থেকে সব মার্কিন নাগরিককে আগামী ৩১ আগস্টের মধ্যেই ফিরিয়ে আনা হবে। তবে প্রয়োজন পড়লে সময়সীমা বাড়ানো হবে বলেও জানান তিনি। রোববার হোয়াইট হাউসে তিনি এসব কথা বলেন। এদিকে ঝুঁকিতে থাকা আফগান নাগরিক এবং মার্কিনীদের উদ্ধার অভিযানে তাদেরকে তৃতীয় কোনো দেশে স্থানান্তরের জন্য ৬টি বাণিজ্যিক এয়ারলাইন্সকে যাত্রীবাহী বিমান দিয়ে সহায়তা করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানায় তারা 18টি বাণিজ্যিক বিমানকে আফগানিস্তান থেকে শরণার্থীদের বহনের দায়িত্ব দিয়েছে। এর মধ্যে 4টি ইউনাইটেড এয়ারলাইন্সের, 3টি আমেরিকান এয়ারলাইন্সের, 3টি অ্যাটলাস, 3টি ডেল্টা এবং 3টি অমনি এয়ারের এবং 2টি হাওয়াই এয়ারলাইন্সের বিমান। এদিকে আফগানিস্তান থেকে উদ্ধারকৃত ব্যক্তিদের আপাতত রাশিয়ার আশপাশের দেশগুলোতে নেয়ার প্রস্তাবের বিপক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আফগান শরণার্থীদের ছদ্মবেশে নিজের দেশে জঙ্গিদের আশ্রয় দিতে চান না বলেও জানান তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের সুপার সানডের বিগ ম্যাচে আর্সেনালকে 2-0 গোলে হারিয়েছে চেলসি। টানা 2 ম্যাচে হেরে চাপে পড়ল গানাররা। এমিরেটস স্টেডিয়ামে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি গোলের জন্য। ম্যাচের 15 মিনিটে চেলসিকে এগিয়ে দেন রোমেলো লুকাকু। ইন্টার মিলান থেকে ব্লুজ ডেরায় ভিড়ে এটি তার প্রথম গোল। প্রথমার্ধে ব্যবধান দ্বিগুণ করে সফরকারী দল। প্রথম গোলে অ্যাসিস্ট করা রিস জেমস গানারদের হতাশা বাড়িয়েছেন। বিরতির পর স্কোর লাইনে আসেনি কোনো পরিবর্তন। অন্যদিকে সাউথহ্যাম্পটনের মাঠে 1-1 গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষের মাঠে আধ ঘন্টার মাথায় ফ্রেডের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে রেড ডেভিলস। বিরতির পর পগবার অ্যাসিস্টে সমতা ফেরান মেসন গ্রিনউড। অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-20তে টাইগারদের আত্মবিশ্বাস বেড়েছে। বিশ্বকাপে ভালো কিছু স্বপ্ন দেখাও শুরু হয়েছে। বিসিবি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খানের বিশ্বাস, আরব আমিরাতে সাকিব মুস্তাফিজ আইপিএল খেললে সেই অভিজ্ঞতা কাজে লাগবে দলের জন্য। এদিকে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা 18 জনের বেতন বাড়ছে 10 থেকে 15%। মরুর বুকে এবারের টি-20 বিশ্বকাপ। মাসখানেক আগে সেখানেই বসবে আইপিএল এর আসর। ক্রিকেটারদের প্রস্তুতির বড় মঞ্চ হয়ে দাঁড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজি লিগটি। সেরা প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বিশ্বকাপের দলে থাকা ক্রিকেটারদের আইপিএল খেলতে পাঠাচ্ছে আরব আমিরাতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেই পথেই হেঁটেছে। সাকিব মুস্তাফিজকে সবুজ সংকেত দিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য এসেছে। নিউজিল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাস অর্জন করা গেলে সাকিব মুস্তাফিজের আইপিএল অভিজ্ঞতা কাজে দেবে বিশ্বকাপে। টি-20তে এই দুইটা প্লেয়ার আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট, আপনার সাকিব এবং মুস্তাফিজ। এবং আমি মনে করি যে আইপিএল তো আপনি মনে করেন ওয়ান অফ দ্য বেস্ট টি-20 টুর্নামেন্ট। তো এখানে যত যে প্লেয়ার খেলতে পারবে ওদের এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হবে। আর যেহেতু আপনার ভালো টুর্নামেন্ট, ভালো প্লেয়ারদের সাথে খেলবে এবং যেখানে ওয়ার্ল্ড কাপ হবে সেখানে কিন্তু খেলতে পারছে। কেন্দ্রীয় চুক্তি এখনো ঝুলে আছে বোর্ড মিটিং এর অপেক্ষায়। সাদা ও লাল বলের চুক্তিতে থাকবেন 18 ক্রিকেটার। পারফরমেন্স বিবেচনায় 10 থেকে 15% বেতন বাড়বে মুশফিক সাকিবদের। লিখিতভাবে কিছু চেয়েছিলাম এবং প্লেয়াররা ওই ফরম্যাটে সাইন করার কথা এবং প্লেয়াররা সবাই সাইন করেছে, বাট কিছু ফরম্যাটের সাথে ওদের কিছু ঘাটতি আছে, সেটা আমরা নেক্সট বোর্ড মিটিংয়ে করে ওটা আমরা ইনশাল্লাহ দিয়ে দেব। বিশ্বকাপের কথা মাথায় রেখে স্পোর্টিং উইকেটে নিউজিল্যান্ড সিরিজ খেলার কথা বলছেন অনেকে। তবে বোর্ডের ভাবনায় স্পিনিং উইকেটে আরও একটা সিরিজ জয়। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে মারামারি কাণ্ডে বিতর্কিত শেখ জামাল ব্রাদার্সের ম্যাচ। ঘরোয়া ফুটবল উন্নয়নে খেলোয়াড়দের মানসিকতায় পরিবর্তন দরকার বলেছেন জাতীয় দলের হেড কোচ জেমি ডে।
পেশাদার ম্যাচে এমন অবস্থা কখনোই কাম্য নয় জানান তিনি। এদিকে ফিফা ফ্রেন্ডলি ম্যাচকে সামনে রেখে 2-1 দিনের মধ্যে দল ঘোষণা করবেন হেড কোচ। অক্টোবরের সাব চ্যাম্পিয়নশিপ দল নির্বাচনে ব্যস্ত কোচ জেমিতে প্রতিদিনই দেখেন প্রিমিয়ার লিগের ম্যাচ। শেখ জামাল ব্রাদার্স ইউনিয়ন ম্যাচেও ছিলেন জেমি। তার সামনেই সমর্থকদের সাথে মারামারিতে জড়িয়ে পড়ে ব্রাদার্সের ফুটবলাররা। খেলায় জয় পরাজয় থাকবেই, তবে মেজাজ হারিয়ে মারধরের কাণ্ড নষ্ট করে ভাবমূর্তি। ঘরোয়া ফুটবলের মান উন্নয়নে ফুটবলারদের মানসিকতায় পরিবর্তন আনার তাগিদ জেমিটের। এটা কখনোই কাম্য নয়। ফুটবলে ভালো করতে হলে এগুলো করা যাবে না। জামাল ব্রাদার্সের ম্যাচ দেখি, কয়েকজন গন্ডগোল করেছে, এগিয়ে যেতে হলে এগুলো ভুলে যাওয়াই কাম্য। সবাই একসাথে কাজ করতে হবে, নিজেদেরকে মেলে ধরতে হবে। 2-1 দিনের মধ্যেই ঘোষণা হবে জাতীয় দল। বসুন্ধরা কিংস থেকে ডাক পাওয়া ফুটবলাররা মালদ্বীপ থেকে সরাসরি চলে যাবেন কিরগিজস্তানে। বাকিরা ঢাকা থেকে যাবেন 29 আগস্ট। জেমি আসলে চাচ্ছে আরও 1 বা 2 দিন খেলা দেখে সব বিষয়গুলোকে, সকল খেলাগুলো এবং খেলোয়াড়দেরকে সে আরেকটু দেখে নিয়ে সে চূড়ান্ত তালিকাটা প্রকাশ করতে চায়। তো আমরা আশা করছি যে আগামী 2 দিনের মধ্যেই আমরা ফাইনাল সিলেক্টেড প্লেয়ারদের তালিকাটা, যারা কিরগিজস্তানে যাচ্ছে তাদের তালিকাটা ঘোষণা করতে পারবো। 2 ও 7 সেপ্টেম্বর কিরগিজস্তান, মার্চে 5 তারিখ প্যালেস্টাইনের বিপক্ষে খেলবে বাংলাদেশ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।